কর্মণ্যেব প্রধানই চ গ্রহা সর্বে ফলপ্রদা তস্মাৎ সর্বপ্রযত্নেন কর্মস্থানং বিচিন্তয়েত। অর্থাৎ কর্মস্থল, দশম স্থল কর্মস্থল মূলত, তার অধিপতির অবস্থান, অধিপতির ওই কর্মস্থলে কে কে বসে আছে এবং কে কে দৃষ্টি রেখেছে, কথাটা বুঝবে। সেখানে আবার যদি ওটা দুস্থানগত হয়ে যায় তাইলে গোপনে ষড়যন্ত্র হবে, মানে শত্রু চেনা দাঁড়ায়, হ্যাঁ, যাবে না। গোপনে ষড়যন্ত্র হবে তার বিরুদ্ধে। চলো, সমাধান কি? অবশ্যই এর প্রতিকার করাতে হবে, লগ্ন কুণ্ডলীকে ভালো করে বিচার করাতে হবে। ভালো শব্দটা কেন বললাম জানেন? এগুলো তো আপনাকে জেনারেল পয়েন্টগুলো বলে গেলাম, এর পরেও কিছু পয়েন্ট আছে। আপাতত আজকের এপিসোডে টাচ করে যাচ্ছি। পুরো যদি 12টা এপিসোড আমাদের কোনো দর্শক দেখেন, ধীরে ধীরে বুঝতে পারবেন যে কর্মচ্যুত হয় কেন, কর্ম চলে যায় কেন, কর্ম পাওয়া যায় না কেন, যোগ্য কর্ম পাচ্ছেন না, বা কর্ম আমি দক্ষ। কর্মক্ষেত্রে ষড়যন্ত্রটা কেন হচ্ছে এবং সেই ষড়যন্ত্রকারীটা কে, তিনি কেন করছেন? এবার এই গেল দ্বিতীয় সূত্র বলি। দশমপতির লগ্নের অষ্টমে থাকলে অষ্টমপতির দশা অন্তর্দশায় কর্মচ্যুত হয়। মানে যেখানে আমরা ষড়যন্ত্র বলছি, সব ষড়যন্ত্রে কিন্তু কর্মচ্যুতি ঘটবে না। আজকের এপিসোডের শুরুতে একটা অনুরোধ আপনার কাছে আমি রাখবো। স্ক্রিনে দেখবেন একটা লেখা যাচ্ছে, মা নর্মদার যে মাহাত্ম্যকথার পিডিএফ বই বিনামূল্যে আপনারা পাবেন। তার জন্য আপনাকে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে স্ক্রিনে, ওখানে হোয়াটসঅ্যাপ করতে হবে। আপনারা প্রত্যেকে হোয়াটসঅ্যাপ করুন এবং এই পিডিএফ বই আপনি ফ্রি অফ কস্ট, বিনামূল্যে জাস্ট পিডিএফ বইটা আপনি পাবেন আর কি। বাকিদের সাথে প্লিজ আপনি শেয়ার করবেন। মায়ের কর্মী হিসাবে, মায়ের সন্তান হিসাবে আমরা সবাই একটু করি। আজকের এপিসোডে আপনাদের কাছে আমার এটা বিশেষভাবে অনুরোধ থাকছে। আসুন আজকের মূল এপিসোড শুরু করা যাক। নমস্কার, নর্মদে হার। শিবকন্যা মা নর্মদাকে প্রণাম জানিয়ে আজকের এই এপিসোড শুরু হচ্ছে। আজকের এপিসোড করার শুরুতে একটা কথা না বলে আমি পারছি না, যে আজকের এপিসোডটা করতে গিয়ে সত্যিই খারাপ লাগছে। আজকের এই এপিসোডটা নিয়ে, যে টপিকটা নিয়ে আমরা কথা বলবো, এই টপিকটা বহু পরিবারের, বহু মানুষের, তাদের জন্য যন্ত্রণার। এটা এর সমাধান খুঁজবো, তবে তার আগে কারণ খুঁজবো, এবং এই কারণ আপনার জন্মছকে কোথায় লুকোনো আছে সেটা আপনি খুঁজবেন, আপনার কাছে আপনার জন্মছক থাকলে। কর্মক্ষেত্রে ষড়যন্ত্র, কর্মক্ষেত্রে ষড়যন্ত্রটা কেন হচ্ছে এবং সেই ষড়যন্ত্রকারীটা কে, তিনি কেন করছেন। আপনি কর্মক্ষেত্রে যাদেরকে সহযোগিতা করেছেন, আপনার কলিগ হোক, আপনার জুনিয়র হোক, বয়সের জায়গা থেকে বা পদের জায়গা থেকে, তারাই আপনার পিঠ পিছে ষড়যন্ত্র করছে। আপনার কাজ চলে যাক, তারা সেই চেষ্টা করছে। কেন? শুধুই কি জেলাস ফিল করছে, নাকি আপনার প্রতিভার সাথে তারা পেরে উঠছে না? কেন করছে? নাকি এর সাথে পূর্বজন্মের কোনো কানেকশান আছে? আমি গোবিন্দদা একটা মানুষের জন্মকে যদি দেখি, তাহলে আমাকে দেখতে হবে তার পূর্বজন্মে যে যে কর্মগুলো তার অপূর্ণ থেকে গেছে, সেই অপূর্ণতাকে সে পূর্ণ হতেই নাকি তার এই শরীর প্রাপ্ত হয়েছে। একই সাথে একটা মানুষের যেমন কর্মটা কতখানি তাকে করতে হবে, কোন দিকে কর্ম করতে হবে, কোন দিকে কর্ম করলে তার রোজগার আসবে, কোন দিকের কর্মটা নিঃস্বার্থ ভাব নিয়ে করতে হবে, সেটাও কিন্তু তার জন্মছকে আমরা দেখতে পাই। কিন্তু ঘটনা হচ্ছে যেটা, যে এই জীবনে উনি যে বিড়ম্বনার মুখোমুখি হচ্ছেন, আমি তো এই বিড়ম্বনাটাকে শুধু এটা বলে চলে যেতে পারবো না যে 2025 সালে এই ধরনের অনেক বিড়ম্বনা হচ্ছে, ভূমিকম্প হচ্ছে, ইত্যাদি ইত্যাদি হচ্ছে। তো আপনার জীবনটাকেও নাড়িয়ে দেওয়ার জন্য আপনার কর্মের জায়গা, রোজগারের জায়গাটাকে একটু ভূমিকম্প দিয়ে দেওয়া হলো। কিন্তু কেন পেলেন আপনি, সেটাকে খুঁজতে হবে। তবেই সমাধানের পথ আছে কিনা আপনার জন্মছক দেখতে হবে। যদি সমাধান থাকে, তাহলে কর্মে যে ষড়যন্ত্র চলছে তাকে মোক্ষম জবাব দেওয়া যাবে এবং কর্ম ফিরে পাবেন আপনি। কর্ম থেকে আপনাকে চ্যুতিও হয়তো হতে হবে না, এবং কর্মক্ষেত্রে যারা গোপন শত্রু আছে আপনার,
তাদের মুখোশটা আপনিই খুলে দিতে পারবেন, সিচুয়েশন তেমন তৈরি হয়ে যাবে। আজকে আলোচনায় এটাই থাকছে। আমি একেবারে ধনু লগ্ন, এই ধনু লগ্নের যারা জাতক জাতিকা আছেন, আপনার রাশি অন্য কিছু হতে পারে, ধনু লগ্ন থেকে আমরা আলোচনা করছি। ধনু লগ্নের যারা জাতক জাতিকা আছেন তাদের জীবনে ঠিক কর্মের যে জায়গাটা কি কি ডিফাইন করা থাকে, বা তারা এই শরীর প্রাপ্ত কেন হয়েছে, কি কর্মটা তারা করেনি তাই তাদেরকে আসতে হয়েছে, এই জায়গাটাকে একটু উস্কে দিচ্ছি। যদিও আপনার জন্মছক এক্ষেত্রে আমাদের কাছে নেই, কিন্তু এখান থেকে আমরা খুঁজে যুক্তিযুক্তভাবে আপনার কাছে রাখতে পারবো এবং শাস্ত্রসম্মতভাবে রাখতে পারবো, এটুকু আপনাকে গ্যারেন্টির সাথে বলছি। আচ্ছা, আমি শুরু করি নাকি? একদম একদম। আচ্ছা, প্রথমে আমাদের কর্ম নিয়ে যেহেতু আলোচনা, কর্মভাব কোথায় সেটা আগে জানার দরকার, দিলে দর্শকদের বুঝতে সুবিধে হবে। একদম তাই। কর্মণ্যেব প্রধানই চ গ্রহা সর্বে ফলপ্রদা তস্মাৎ সর্বপ্রযত্নেন কর্মস্থানং বিচিন্তয়েত। অর্থাৎ কর্মস্থল, দশম স্থল, কর্মস্থল মূলত তার অধিপতির অবস্থান, অধিপতির ওই কর্মস্থলে কে কে বসে আছে এবং কে কে দৃষ্টি রেখেছে, এসবের উপর ভিত্তি করেই কর্ম বিষয়টাকে আলোচনা করা হয়। তার উত্থান পতন, প্রাপ্তি বা স্থায়িত্ব সব কিছুই বিবেচনা করা হয়। বোঝা গেল জিনিসটা? তার মানে এনার দশমপতি, হ্যাঁ। অর্থাৎ কর্মের যে অধিপতি, হ্যাঁ। তিনি হচ্ছেন বুধ। ওনার নিজের লগ্নাধিপতি, হ্যাঁ, সেটি হচ্ছে বৃহস্পতি। বৃহস্পতি। তাহলে আমার কাছে স্বাভাবিকভাবে জ্যোতিষের জায়গা থেকে, জ্যোতিষবিদ্যার জায়গা থেকে আমার জানার ইচ্ছে হচ্ছে যে বুধ এবং বৃহস্পতির মধ্যে সম্পর্কটা কি। দেখুন, বুধ বৃহস্পতির সম্পর্কটা খুব একটা খারাপ নয়, কিন্তু বুধ হচ্ছে একটু বালক, কিন্তু জ্ঞানী, বা জ্ঞানী বলতে কি, এক কথায় বুদ্ধিমান। জ্ঞানী ঠিক বলবো না, বুদ্ধিমান। আর বৃহস্পতি হচ্ছেন জ্ঞান, প্রজ্ঞা ইত্যাদির কারক গ্রহ। এবারে আরও যদি সম্পর্কে যাই, বৃহস্পতির স্ত্রী তারার সাথে চন্দ্রের প্রেম হয়। আরও ডিটেলসে যেতে চাইলে বলবো। না না, বলুন বলুন, আচ্ছা, ক্লিয়ার করতে হবে। বৃহস্পতি দেবগুরু, তার কাছে চন্দ্র এসেছিলেন শিক্ষা গ্রহণ করার জন্য। বৃহস্পতি স্ত্রী তারা অল্প বয়স্কা মহিলা ছিলেন। চন্দ্র তো দেখতে খুব সুন্দর এবং তার প্রতি আকৃষ্ট হন, চন্দ্রও তার প্রতি আকৃষ্ট হন। মানে তারা চন্দ্রের প্রতি, চন্দ্র তারার প্রতি আকৃষ্ট হওয়ার সুবাদে তারাকে নিয়ে চন্দ্র চলে যান, পালিয়ে যান, এবং তাদের যে সন্তান তৈরি হয় তিনি হচ্ছেন বুধ। সুতরাং এবারে বৃহস্পতির স্ত্রীর গর্ভে বুধের জন্ম। বৃহস্পতির ঔরস জাত নয়, যিনি চন্দ্র ঔরস জাত। এবারে বুঝতে পারলেন সম্পর্কটা? দেখুন, এই যে বৃহস্পতি বা তারা ইত্যাদি ইত্যাদি, যে এগুলো কি কাল্পনিক চরিত্র নাকি এটা সত্যি না, না, ঘটনা? বাস্তব চরিত্র এটা তো বাস্তব। না, এটাও তো হতে পারে যে ধরুন যারা জ্যোতিষবিদ্যা ইনভেন্ট করছেন, জ্যোতিষবিদ্যা এটাও তো একটা ইনভেন্ট করেছেন না, পরাশর মুনিজি, তিনি এটা ইনভেন্ট করেছেন, তৈরি করেছেন, আবিষ্কার করেছেন বলতে পারি। অবশ্যই, ঠিক, অবশ্যই। তিনি হয়তো এই গল্পগাথার মাধ্যমে বৃহস্পতি, চন্দ্র, তারা এবং বুধ, বুধের আগমন যেহেতু হচ্ছে, এই সম্পর্কগুলোর গভীরতা তিনি বোঝাতে চেয়েছেন। এখানে একটা জিনিস আমি কেন বলছি দাদা, কেন বলছি, কর্মের জায়গায় যাচ্ছি, আগে বুঝতে হবে জিনিসটা। কেননা আপনার চারপাশে না, আপনার চারপাশে কিন্তু কোথাও চন্দ্র থাকবে, কোথাও তারাও থাকবে, আর কোথাও বুধ আছে, আর আপনি নিজে তো বৃহস্পতি আছেন। এক্ষেত্রে লগ্ন সাপেক্ষে মানুষের দৃষ্টিতে এই ঘটনাটাকে যেভাবে আমরা দেখব, এখানে বৃহস্পতি তিনি কিন্তু দেবগুরু। মানে আমি এনাকে তো মনুষ্য বলতে পারছি না, মানুষের প্রকৃতি অনেকটা কিন্তু মলিন, তার দৃষ্টি অনেকটা মলিনতা যুক্ত, তার ঈর্ষা অনেকটা মলিন, অনেকটা নিচু স্তরের। কিন্তু ইনি তো দেবগুরু, তো দেবতারও গুরু ইনি। তো এনার উদারতার পরীক্ষাটা এক্ষেত্রে আমরা কতটা দেখতে পাবো বুধের প্রতি? না না, বৃহস্পতি তো বুধকে খারাপ চোখে দেখেননি কোনো কালে। বুধ কেমন ভাবে দেখেন? না, বুধও খারাপ চোখে খুব একটা দেখেনি, কিন্তু একটা কি চক্ষু লজ্জার ব্যাপার থাকে তো। বুধ কিন্তু বৃহস্পতিকে একটু চক্ষু লজ্জার নিরিখে দেখে। বৃহস্পতি কিন্তু নিজ গুণে বুধকে সন্তান স্নেহে দেখেন। কিন্তু তার মানে ধনু লগ্নের যারা জাতক জাতিকা, তাদের কর্মের যে স্থান,
সেখানে বুধ থাকুক বা না থাকুক, আপনার দশম হাউসে জন্মছকে বুধ থাকুক বা না থাকুক, ওই জায়গাটায় কিন্তু বুধের যে ভালোবাসা, বৃহস্পতির যে ভালোবাসা, সেটা কিন্তু থাকছে। তার মানে এটা কি আমি একদিকে বলতে পারি যে ধরুন ওনার এই যে কর্মজীবন, সেটা কিন্তু ঈশ্বরীয় একটা কৃপা আছে, বুধের বৃহস্পতির একটা কৃপা অলওয়েজ আছে। এইবার দেখতে হবে আপনার দশম স্থানে কেউ আরো অশুভ কেউ বসে আছে কিনা। না, অনেকগুলো দিক বিবেচনা করতে হবে। আচ্ছা, একটু চলো খোলা যাক। আমাদের যে টপিকসটা আজকে এই জটিল বড়, মানে বিরাট জটিল বলতে, আমি যদি একটু নামতা পাঠের মতো শুরু করি না, তখন বুঝতে পারবেন যে কতটা জটিল। আপাতত আমি সংক্ষেপে দিয়ে যাই, একটা এপিসোডে ভাই সম্ভব নয় এটার খোলা খাপসা আলোচনা করা। আচ্ছা, কোনো মতে সম্ভব নয়, আমি বলে যাই, তারপর বুঝতে পারবে। প্রথমে আমি দর্শকদেরও বলবো, আমি যতটুকু উদ্ধার করতে পেরেছি, এর বাইরে হয়তো আরও আছে, আমার জ্ঞান যতটুকু। মহাসমুদ্র, জ্যোতিষবিদ্যা মহাসমুদ্র। কর্মক্ষেত্র ও ষড়যন্ত্র কর্মচ্যুতি, বিষয়টা এরকম মূলত। দশমপতি লগ্নের ষষ্ঠে অবস্থান করলে কর্ম ষড়যন্ত্রের শিকার হয়। এক্ষেত্রে আমি আরো পরিষ্কার বলি, এক্ষেত্রে জাতক কিন্তু একটু চতুর প্রকৃতির হয়। আচ্ছা, আমরা একটু ব্রেকডাউন করতে করতে যাই। চলুন, জ্যোতিষবিদ্যা আমরা সবাই শিখি। লগ্নের ষষ্ঠে, তার মানে হচ্ছে আপনার দশমপতি লগ্নের ষষ্ঠে, লগ্নের ষষ্ঠে চলে গেছে, মানে দশমপতি বুধ তিনি ষষ্ঠ হাউসে চলে গেছেন। ষষ্ঠে বসলে, হ্যাঁ হ্যাঁ, সেখানে কি হয়, দশমপতি বুধ এখানে লগ্নের ষষ্ঠে অবস্থান করলে কর্মে ষড়যন্ত্রের শিকার হতে হয়। তার মানে বুধ আর শুক্রের একটা প্রভাব, বুধ যেহেতু ওখানে চলে গেছে, শুক্রের একটা কিন্তু প্রভাব পাচ্ছে, হয়তো পাচ্ছে। এবং এক্ষেত্রে আরো বলে রাখি, দেখুন এটা তো শুধু ষড়যন্ত্র, আপনার কোনো দোষ নেই, আপনারও তো কিছু ত্রুটি বিচ্যুতি থাকে না, সেটা তো গ্রহ করিয়ে নেবে। কেননা বুধ যখন শুক্রের জায়গায় পৌঁছে গেছে, শুক্রের ঘরে, একজন দেবগুরু আর একজন দৈত্যগুরু, তো দৈত্যের যে গুণ, হ্যাঁ, সেটা কিন্তু আপনার কর্মাধিপতি তিনি কিন্তু পেতে শুরু করেছেন। তো এখানে মনুষ্য হিসাবে আমার কি দোষ গুণ? আমি তো বলবো ভাই বুধ ওখানে চলে গেছে, তো উনিই আমাকে ফল দিচ্ছেন, আমি তেমনই করছি, চতুর আমি। তবে এক্ষেত্রে হ্যাঁ চতুর, আপনি অজান্তে জানতে যাই বলুন না কেন, এখানে কিন্তু জাতক নিজে খুব চালাক। জাতক ধনু লগ্নাধিকারী যাকে বললেন, উনি কিন্তু চতুর না। উনি চতুর হলেও উনি কি কখনো নীতির বাইরে বেরোচ্ছেন? না, নীতির বাইরে বলবো না, উনি চালাক চতুর ব্যক্তি। কিন্তু এখানে আমার তো থিওরি যে দশমপতি লগ্নের ষষ্ঠে অবস্থান করলে কিন্তু ষড়যন্ত্রের শিকার হতে হবে কর্মক্ষেত্রে, পরিষ্কার কথা। এখানে আপনি অঙ্ক মেলান, যেখানে দৈত্যগুরুর জায়গায় পৌঁছে গেছে, আর লগ্নাধিপতি কি দেবগুরু, লগ্নাধিপতি কি এখানে দেবগুরু, বুধ পৌঁছালো কোথায়? ষষ্ঠে শুক্রের জায়গায়, দৈত্যগুরুর জায়গায়। স্বাভাবিক দৈত্যগুরুর সাথে দেবগুরুর তো চিরকালীন দ্বন্দ্ব। আচ্ছা চলুন, আমাকে একটা জিনিস একটু পরিষ্কার করুন আমাকে। ধরুন ষষ্ঠ হাউসে পৌঁছে গেছে, বুধের যে কর্মের দিকগুলো আছে সেগুলো কি কি? বুধের তো ধরুন একটু বুদ্ধিবৃত্তি, বাক্যবৃত্তি। বুদ্ধিবৃত্তি বলতে কি বুঝতে চেয়েছেন জানি না, মানে বুদ্ধির দ্বারা যেসব কর্মগুলো করা যায়। বাক্যবৃত্তি যেরকম উকিল, ধরুন উকিল, বাক্যবৃত্তি, বাক্য এবং বুদ্ধি সেক্ষেত্রে কিন্তু থাকছে। এই ক্ষেত্রে দেখবেন শুক্রের ঘরে বুধ পৌঁছে গেছে, তো এইখানে যদি আবার তিনি ভালো করবেন, যদি শিল্পী বৃত্তি করেন, সঙ্গীত শিল্পী, কণ্ঠশিল্পী, আচ্ছা এই জাতীয়, আবার বুধ আঁকা আঁকির ক্ষেত্র, এই জায়গা। কিন্তু এগুলো সাধারণত দেখা যায়, যেগুলো বললাম এগুলো সাধারণত সরকারি ক্ষেত্রে রেয়ার, চাকরির ক্ষেত্রে রেয়ার ঘটে, বা বেসরকারি জায়গায়, বা কেউ সেলফ মেড, হ্যাঁ সেলফ মেড হলে সেখানে তিনি সেলফ মেডের তো আর কেউ শত্রু, তারও শত্রু থাকে, কিন্তু সে শত্রু সরাসরি ক্ষতি করতে পারে না। যেরকম আপনি একজন সঙ্গীত শিল্পী, আমি একজন সঙ্গীত শিল্পী, দুজনের ধরুন একটা সময় চলছে, আপনি নেচারেলি আমার সাথে একটা ঈর্ষা করবেন কি না, নেচারেলি, যে আমি চাইবো আমি ভালো হতে, আমি চাইবো আমারটাকে মানুষ গ্রহণ করুক। মানে শুক্র চাইছে যে বুধ যদি তার ষষ্ঠে পৌঁছে যায়, মানে শুক্রের ঘরে পৌঁছে যায়, শুক্র চাইছে ভাই বুধ তুমি আমার কর্মগুলোই করো, তাহলে তোমার সাথে আমার দ্বন্দ্ব নেই। কিন্তু তুমি যদি তোমার কর্ম করো, তাহলে কিন্তু আমি তোমাকে পেঁচে ফেলছি, তোমাকে আমার বদগুণগুলো দিচ্ছি, দিয়ে তুমি তোমার কর্মের জায়গায় বদগুণগুলো কাজে লাগাবে, যে ভাব তুমি দেবে সেই ভাবই তুমি কিন্তু ফেরত পাবে। ভাবের জগৎ, ভাবের জগৎ।
এবার এই গেল দ্বিতীয় সূত্র বলি। হুম দশমপতি লগ্নের অষ্টমে থাকলে অষ্টমপতির দশা অন্তর্দশায় কর্মচ্যুত হয়। মানে যেখানে আমরা ষড়যন্ত্র বলছি, সব ষড়যন্ত্রে কিন্তু কর্মচ্যুতি ঘটবে না। লগ্ন থেকে আপনার অষ্টমে চলে গেছে দশমপতি, মানে কর্মাধিপতি, মানে বুধ ধরুন এক্ষেত্রে অষ্টমে চলে গেছে, অষ্টমে চন্দ্রের জায়গায়। চন্দ্রের জায়গায় চলে গেছে। তো এক্ষেত্রে চন্দ্রের যদি সন্তান বুধ হয়, হ্যাঁ হোক, চন্দ্রের যদি সন্তান বুধ হয়, তাহলে তিনি তাকে শূন্য অবস্থায় কেন পৌঁছে তাকে দিচ্ছেন? কোথায় বুধকে। শূন্যে পৌঁছাচ্ছেন? বুধের তো শূন্য নয়, শূন্য তো ধনুর হচ্ছে, বুধের তো শূন্য নয়। না না, তার কারকতার জায়গাটাকে প্রকাশ করতে দিচ্ছে না, তার মানে তো লস, এর হ্যাঁ, ধনুর লস হচ্ছে। ধনুরই তো লস। চন্দ্র কি ধনুর সাথে চন্দ্রের মানে বৃহস্পতি চন্দ্রের খুব একটা যে মানে আহামরি সম্পর্ক নয়। কারুর স্ত্রীকে কেউ নিয়ে পালিয়ে গেছে, হুম তার সাথে কি খুব আহামরি সম্পর্ক? কিন্তু আবার বসলে যোগ ভালো হয়। যেরকম আপনার সাথে আমার দ্বন্দ্ব আছে, খুব ভাববেন, এটা কিন্তু বোঝার দরকার আছে। হুম আপনি জ্ঞানী, আমিও জ্ঞানী, হুম দুজনেই জ্ঞানী। জ্ঞানে মানে গ্রামের সবাই জানে এর দুজন কিন্তু জ্ঞানী। আমাদের মধ্যে কিন্তু শত্রুতা আছে, কারণ এর একটা শ্লোক পরে দিয়ে যাবো আপনাকে। এবারে দুজনই একটা বিচার সভায় বসা হয়েছে। আমাদের মধ্যে কম্পিটিশনটা কি থাকবে জানেন? আমি প্রকৃত বিচারক, এটা প্রমাণ করার। আপনিও চাইবেন আমি প্রকৃত বিচারক, এটা প্রমাণ করার। কারণ গ্রামের মানুষ তো আমাদের নিয়ে গেছে দুজন খুব ভালো বিচারক বলে। এবারে যখন আলোচনা স্তরে ঢুকবো না, আমরা আমাদের সম্পূর্ণ জ্ঞানটাকে, বিবেচনা শক্তিটাকে উজাড় করে দেব। আমি আমার মতো করে দেব। কি কারণে দেবো জানেন? আপনাকে ভেতরে আমি ভালো বিচার করছি না, বিচার শক্তিটাকে আরও বিচারে পরিণত করছি, কারণ প্রতিদ্বন্দ্বী আছে বলে। হুম বোঝা গেল? এবারে আপনি কি চাইবেন? যে সে এই বললো, এটা তো খুব যুক্তিসঙ্গত, জ্ঞানী লোক তো, আপনি তার উপরে আরও স্ট্যান্ডার্ড যুক্তি সাজিয়ে পরিবেশন করলেন। দিয়ে যখন একটা সিদ্ধান্তে আসা গেল, প্রকৃতপক্ষে সেটা কিন্তু সঠিক সিদ্ধান্ত। দুজন জ্ঞানী মানুষ তাদের সমস্ত জ্ঞান ভাণ্ডারকে উজাড় করে এখানে বক্তব্যটা রাখলেন, তখন সিদ্ধান্ত গ্রহণ করতে তো সুবিধা হবে এবং সে সিদ্ধান্তটা অতি উত্তম হবে। কিন্তু আমাদের মধ্যে সম্পর্কটা কি? দ্বন্দ্ব। বোঝা গেল সিচুয়েশনটা কি হয়? সেরকম বৃহস্পতি একজন ভালো, চন্দ্রও ভালো। চন্দ্র মন মানসিকতার কারক গ্রহ একটা মানুষের, তাহলে দুজনেই তো ভালো। আবার বলা হচ্ছে চন্দ্রের কোনো শত্রু নেই। হ্যাঁ, চন্দ্রের কোনো শত্রু নেই, নেইর মধ্যে অনেক কিছু উপস্থিতি আছে। কথাটা বুঝলেন? এই জায়গায় দুজনের মধ্যে এই যে ব্যাপারটা, অতএব সেখানে ধনুর যে অধিপতি বৃহস্পতি, সেক্ষেত্রে দেখা যায় চন্দ্রের ওই জায়গায় যখন দশমাধিপতি যাচ্ছে, তখন তিনি কিন্তু অষ্টম। আরে আসল হচ্ছে কোন জায়গায় আছে, মারক জায়গায় চলে গেছে। চন্দ্র যদি অষ্টমে থাকে তিনি কিন্তু ভালো ফল দেন না, পরিষ্কার কথা। তিনি যদি না ভালো ফল দেন, তার কে গেল কে এলো, আমি ভালো নয় তোমার ক্ষেত্রে, তো এখানে কে ভালো এলো গেল সেটা তো আমার দেখার বিষয়বস্তু নয়। আমি যদি ভালো হই তোমার প্রতি, আমি বরং নজর দেব যে না, লোকটা তো ভালো, ভালো করা হোক। মানে চন্দ্র ওখানে অসুস্থ হয়ে শুয়ে পড়ে আছে, অষ্টম বাড়িতে মানে কে আসছে না আসছে সে আর তাতে কি যায় আসে, সে তার নিজের রোগ জ্বালায় হ্যাঁ। দগ্ধ অবস্থায় আছে। শোনো, এখানে তো চন্দ্রই বসে আছে মারক স্থলে, না নিজে তো মারক স্থলে বসে না, আছে। এইবার চলো আরেকটু আমরা পেছনের দিকে একটু ডিকোড করি। ধরো কোনো জাতক জাতিকা ধনু লগ্নের, ঠিক আছে, 45 বছর বয়সে গিয়ে তিনি চাকরি হারাচ্ছেন। আবার এই ধনু লগ্নের জাতক জাতিকা 35 বছরে চাকরি হারাচ্ছেন বা কর্ম হারাচ্ছেন। এনার স্ত্রীকে নিয়ে চলে গেছে, মানে সপ্তম হাউসটাকে নিয়ে চলে গেছে, মানে তার ব্যবসা হতে পারে, তিনি ব্যবসায়িক হতে পারেন, সেক্ষেত্রেও তার কিন্তু কর্মচ্যুতি ঘটবে। কর্ম মানে কি, তিনি চাকরিও হতে পারে, সেটা ব্যবসা ক্ষেত্রেও কর্ম হতে পারে, ঠিক আছে। আমি ওই জায়গা থেকে ডিকোড যেমন করছি, আমি এর পাস্ট জানার চেষ্টা করছি যে জাতক জাতিকাকে তার দশমপতিকে কেন অষ্টমে দেওয়া হয়েছে। তিনি পূর্বজন্মে, আপনি পূর্বজন্মে কর্মের ক্ষেত্রে কি এমন করেছিলেন যে কারণে এই জন্মে আপনাকে এই ফল পেতে হচ্ছে। আপনি কেউ পাচ্ছে 35 বছর বয়সে, কেউ পাচ্ছে 45-এ, কেউ পাচ্ছে 55 বছর বয়সে। এই ফারাকটাও কেন? টুইস্ট কিন্তু থাকবে, দেখো জটিল প্রশ্ন করতে হবে। আচ্ছা, প্রথমে কর্মচ্যুতি আপনার ঘটছে কেন? একদম, আপনি পূর্ব জন্মে কজনের কর্মচ্যুত, কজনকে করেছেন, সেটা আগে ভাবার দরকার আছে। কথাটা বুঝবেন বিষয়টা। পূর্বজন্ম দেখতে গেলে আমাকে কোন হাউসে যেতে হবে? সবটাই
যে যার হাউস থেকে সেটার। আপনি কর্ম বিবেচনা করতে হলে দশমকে দেখতে হবে, ভাগ্য বিবেচনা করতে হলে দেখতে হবে নবমকে। আবার মূলত আমরা কি দেখি জানেন, নবম পঞ্চম থেকে অতীত ভবিষ্যৎটা দেখি। আরে বাবা, একটা ঘরের মধ্যে তো সব নিহিত নেই, তো সব নিহিত নেই, ঠিক। সবগুলো ঘর দেওয়া হয়েছে কেন? আচ্ছা, ওদিকে জটিল না, কমিউনিকেশন ওদিকে হয়ে যেতে যাবে। চাইছি না আমি, পরপর আপাতত একটু জানাতে চাইছি কি কি কারণে হয়। আচ্ছা ঠিক আছে, চলো জানাও। তারপরে যে অষ্টমে গেলে হচ্ছে, না, পূর্বজন্মের জায়গা থেকে উনি কর্মচ্যুতি কাউকে করিয়েছিলেন, সেই জায়গা থেকে ওনার আপনার কর্মাধিপতিকে অষ্টমে দিয়ে দেওয়া অষ্টমে হয়েছে, দিয়ে দেখানো যে হয়েছে আপনি অন্যের কাজ মেরে দিয়েছিলেন। হ্যাঁ, আপনারও কাজ মরলো বা মরবে, যদি কম বয়স হয় মরবে, গ্রহ অন্তর্দশায়, দশা অন্তর্দশায় মরবে। কারোর 30-এ হচ্ছে, কারোর 25-এ হচ্ছে, কারোর 35-এ হচ্ছে, কেউ 55 বছর বয়সে গিয়ে পাচ্ছেন। হচ্ছে তো, কেন হচ্ছে এই বয়সের ডিফারেন্সে কেন পাচ্ছেন? ওটাই হচ্ছে তার দশা অন্তর্দশা। তাকে তো ঈশ্বর দিয়েছেন, যে এই যে দশাটা সাজিয়েছেন, তিনি দিয়েছেন, তো এই সময়কালে তুমি যাবে, তার জন্য সেরকম দশা দেওয়া হয়েছে তাকে। দশার যে সমন্বয়টা ওই রকমই সাজানো হয়েছে, এই জায়গায় গিয়ে তুমি ধাক্কাটা পাবে। আমি কেন বলছি, হ্যাঁ, এবং এই সিরিজ করার পেছনে আমার কাছে দুটো জায়গা আছে। একটা উদাহরণ আছে, আমি আপনাদেরকে উদাহরণ বলতে পারি না, বিকজ অফ আমি শুরুতেই বলেছি এপিসোডের, যে এই এপিসোড করতে গিয়ে আমি সত্যি খারাপ লাগছে, মানুষের কাজ চলে যাচ্ছে। একটা সময় আমার জীবনেও গেছে যখন কাজ হাতে ছিল না, সেটা আমার কম বয়সে। কিন্তু কারোর যদি 55 বছর বয়সে চলে যায়, কারোর যদি 45 বছর বয়সে চলে যায়, সেই উদাহরণের জায়গাটা হচ্ছে যে গোবিন্দা, সিনেমা অ্যাক্টর, তার যে অরা, তার যে কাজের জগৎ, সেই জগৎ কিন্তু তার কাছ থেকে চলে গেছে। ঠিক আছে, চলে গেছে, জাস্ট চলে গেছে। সে এখন বিভিন্ন মঞ্চে ঘুরে বেড়াচ্ছে, সবার থেকে বড় উদাহরণ। এবার আমরা বিভিন্ন অ্যাক্টরদের ক্ষেত্রে দেখেছি, তুমি শুক্রের জায়গা থেকে ছাড়বো না কিন্তু তোমাকে, তুমি ষষ্ঠ জায়গায় যদি চলে যায় বুধ, তুমি বলেছো যে সেক্ষেত্রে শিল্পকলার দিকে যদি থাকে তাহলে খুব ভালো ফল দেবে। আমি যার কথা বলছি সে তো শিল্পকলাতেই ছিল। বিভিন্ন অ্যাক্টরদেরকে আমরা দেখেছি 5 বছর ধরে খুব ফাটিয়ে একদম কাজকর্ম হয়েছে, তারপরে মার্কেটে খুঁজে পাওয়া যাচ্ছে না। ঠিক আছে, তার তো কর্ম ওটাই ছিল না যে অভিনয় করা, সেখানে তো বাগ্মিতাও লেগেছে বুধের, সেখানে বুদ্ধিও লেগেছে। তার কেন চলে গেছিল? এই 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 লিটিগেশনগুলোও কিন্তু আমাকে ভাবাচ্ছে। ঠিক আছে, প্রশ্নটা হচ্ছে যে, এক কথায় যদি আমি জানতে চাই, শিল্পকলার ক্ষেত্রেও যারা আছেন তাদেরও এমন অনেক সিচুয়েশন আছে আমাদের এই বাংলায়, তারাও কাজ পাচ্ছেন না, বহু শিল্পী কাজ পাচ্ছেন না। তাহলে কি আমি তাকে বলবো যে তার ষষ্ঠ হাউসে আছে বলে কাজ পাচ্ছে না? দশমপতি ষষ্ঠ হাউসে গেলে কাজ পাচ্ছে না, না আরো বেশি অষ্টমপতি যদি গিয়ে পৌঁছে যায়, দশমের সাথে কানেক্ট হয়। আচ্ছা, আরে এ তো কাজ পেলে ষড়যন্ত্র হবে। এবারে অষ্টমপতি গেলে কর্মচ্যুত হবে, দ্বাদশপতির সাথে সংযুক্ত থাকলে পাবে না, বা একবার হারালে আর পেতে পারছে না, এরকম আছে অনেক। আর শিল্পী জগতে ভাই, যেহেতু প্রশ্ন তুললে, ওখানে ষড়যন্ত্র প্রচুর হয়, প্রচুর ষড়যন্ত্র। আচ্ছা, এখানে দেখা যাচ্ছে কর্মপতি, তার কর্ম সেটা, কর্মপতির সাথে কেতু যুক্ত হলে, কথাটা বুঝবে, সেখানে আবার যদি ওটা দুস্থানগত হয়ে যায়, তাইলে গোপনে ষড়যন্ত্র হবে, মানে শত্রু চেনা দাঁড়ায় যাবে না, গোপনে ষড়যন্ত্র হবে তার বিরুদ্ধে। চলো, সমাধান কি? অবশ্যই এর প্রতিকার করাতে হবে, লগ্ন কুণ্ডলীকে ভালো করে বিচার করাতে হবে। ভালো শব্দটা কেন বললাম জানেন? এগুলো তো আপনাকে জেনারেল পয়েন্টগুলো বলে গেলাম, এর পরেও কিছু পয়েন্ট আছে, আপাতত আজকের এপিসোডে টাচ করে যাচ্ছি। পুরো যদি 12টা এপিসোড আমাদের কোনো দর্শক দেখেন, ধীরে ধীরে বুঝতে পারবেন যে কর্মচ্যুত হয় কেন, কর্ম চলে যায় কেন, কর্ম পাওয়া যায় না কেন, যোগ্য কর্ম পাচ্ছেন না, বা কর্ম আমি দক্ষ, এই যে দক্ষ অথচ কর্ম ষড়যন্ত্র হয়, তার ফর্মুলা আছে। দশমের ষষ্ঠ, তৃতীয় দেখে নেন, হ্যাঁ তৃতীয় অতিরিক্ত পরাক্রম তিনি দেখান বলে তার যে ঊর্ধ্বতন নেত্রী মানে কর্তৃত্বকারী আছেন, তিনি সহ্য করতে পারেন না, সেখানে তাকে সরিয়ে দেওয়া বা তাকে বসিয়ে দেওয়া বা তাকে দূরত্বে, তো মানে ষড়যন্ত্র একটা চলে, ওকে সরিয়ে দেওয়া, না হলে আমার চেয়ার দখল করবে। কারণ তৃতীয় ঘর কি, পরাক্রমতার ঘর, সাহস বল এগুলো দেখানোর জায়গা। দেখা যাচ্ছে তিনি দেখাতে চাইলেন
সেইখানে একটা পাপগ্রহ বা এই গ্রহটি যে গিয়ে বসে গেল, পাপগ্রহ দৃষ্ট হয়ে গেল, তখন সেই বস ছলে বলে কৌশলে তাকে সরিয়ে দেওয়ার চেষ্টা করবেন। তার মানে আজকের এপিসোডে আমি আরও একবার এই কথাটা উচ্চারণ করতে পারি, একটা ভালো মিউজিক কীরকম হয় বলুন তো? যিনি গাইছেন তার কণ্ঠ, তার ভলিউম, প্রত্যেকটা বাদ্যযন্ত্র, ধর 5টা বাদ্যযন্ত্র বাজছে, একটা খোল বাজছে, একটা করতাল বাজছে, একটা আড়বাঁশি বাজছে, তার সাথে তবলা আছে, আর সাথে একটু তোমার একটা পিয়ানো চলছে বা একটা সিনথেসাইজার বাজছে। এই প্রত্যেকটা ব্যালেন্স যদি হয়, মানে যেটা যতটুকু যেখানে যতটুকু ভলিউম আপ বা ডাউনের দরকার আছে, ঠিক আছে, তার সাথে কণ্ঠ আছে। কণ্ঠ হচ্ছে মেন, হচ্ছে লগ্ন, কণ্ঠ হচ্ছে মেন, হচ্ছে আপনার কর্ম, তার সাথে বাকি যে 5টা গ্রহ, আমি এখানে 5টা যেহেতু ইনস্ট্রুমেন্ট ধরেছি তাই 5টা গ্রহ বলছি, তার ব্যালেন্স রেখে যদি চলা যায় তবেই গানটা ভালো হবে। নইলে বস যে আছে কর্মক্ষেত্রে সে গান গেয়ে দিচ্ছে, অন্য কলিগ সে গান গেয়ে দিচ্ছে। আপনার জীবনের ছন্দ জানতে হলে আপনাকে ভাগ্য বিচার করান। আপনার কর্মক্ষেত্রে ঠিক কী ছন্দে আপনি চললে পরে আপনি সাকসেস পাবেন। সব জায়গায় একই নিয়ম নয় যে চাঁটলে ওপরের দিকে উঠবে। বহু লোক চাঁটে, বসের চেঁটে উঠতে পারে কজন? আজকের সময় দাঁড়িয়ে এই কলিযুগে আমি চাঁটার শব্দটাই বলছি, এই শব্দটাই বলছি কেন, এই শব্দে ভালো রিলেট করবেন। চাঁটার লাইন পড়ে গেছে প্রত্যেকটা প্রফেশনে চাঁটার লাইন পড়ে গেছে। তাহলেও কি উঠতে পারছে না। কম্বিনেশনটা বুঝতে হবে আপনাকে, আপনার জীবনের ছন্দটাকে বুঝতে হবে। এই 12টা ঘরের দিকে কোথায় কোথায় কোন মানে ইনগ্রিডিয়েন্ট, কোন মশলাটা কতটুকু আপনি মেশাবেন সেটা বুঝতে হবে। বহু জ্যোতিষী তার কর্মক্ষেত্রে তিনি কর্ম হারান কেন জানেন? সোশ্যাল মিডিয়াতে, এই ইউটিউবে, ফেসবুকে ডায়লগ বাজি, আপনার জীবন বদলে দেব। এরপরে দেখা যাচ্ছে তার বিরুদ্ধে কেস চলছে। তিনি হয়তো কোনো একটা মানুষকে তিনি ম্যানিপুলেট করে তাকে রেমেডি দিয়ে দিয়েছে, ফসকা, কোনো কাজই হয়নি। রেমেডি বিক্রি হচ্ছে, ইএমআই করে তাকে হয়তো রেমেডি গুছিয়ে দিয়েছে। মানে ইএমআই বলতে বুঝলাম মানে ধাপে ধাপে টাকা দেবে। যেমন একটা মোবাইল কিনতে গেলে মাসে 1,000 টাকা করে দিলেও একটা মোটামুটি 12,000 টাকার মোবাইল তোমাকে সঙ্গে সঙ্গে দিয়ে দেবে, সেরকম ইএমআই সিস্টেম হয়ে গেছে রেমেডির ক্ষেত্রেও, ঠিক আছে? মানে বহু মগজমারি, ঠিক। তো কর্মক্ষেত্রে যে আচরণ, যে আচারগুলো সে পালন করছে, সেই আচার পরে তার আচার বের করে নিচ্ছে তার জীবন থেকে কর্মচ্যুতি ঘটিয়ে। এটা বুঝতে হবে, জীবনের ছন্দ বুঝতে হবে, কর্মের ছন্দ বুঝতে হবে। আপনার জন্মছকে কোন ছন্দ লেখা আছে সেই ছন্দ জ্যোতিষী আপনাকে বলে দেবে, যদি আপনি জানতে চান। এটা হচ্ছে সহজ উত্তর। এখানে কোনো লোভ নেই, কোনো লালসাও নেই, কোনো ভয়ও নেই। যার কর্ম চলে গেছে তার প্রথম ভয় হচ্ছে যে কালকে সংসারটা চলবে কি করে। যার লোভ আছে আমি কর্মে আরও পদোন্নতি পাবো কি করে, আপনার জন্মছক বলবে ওই লোভটা কমিয়ে ফেলুন। ওই লোভটাই হয়তো আপনার ফাঁদ তৈরি করছে, আপনার জন্য মরণ ফাঁদ তৈরি করছে। তপভূমি নর্মদা, মা নর্মদার মাহাত্ম্য কথা অডিও সিরিজ আছে, আপনি শুনুন। আজকের এপিসোড এখানেই বিরাম দিচ্ছে। আপনার মতামত কমেন্ট বক্সে জানাবেন। এপিসোড আপনার কেমন লাগলো বাকিদের সাথে যদি মনে হয় আপনি শেয়ার করবেন। চ্যানেল প্লিজ শেয়ার করুন বাকিদের সাথে, আর যদি মনে হয় সাবস্ক্রাইব করুন। নমস্কার। নর্মদে হার।